মোশনের স্ট্রেট লাইনের আন্ডার আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ভার্টিক্যাল মোশন। ঠিক আছে, ভার্টিক্যাল মোশন আন্ডার ইউনিফর্ম গ্র্যাভিটি অর ইনভার্স স্কোয়ার ল। ইনভার্স স্কোয়ার ল বা ইউনিফর্ম গ্র্যাভিটি যে ব্যাপারটা সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে কিরকম ছিল গ্র্যাভিটি বা ইউনিফর্ম ইনভার্স স্কোয়ার ল ব্যাপারটা কেন বলছে এখানে। ইনভার্স স্কোয়ার ল হচ্ছে আমরা জানি সাধারণত যখন কোনো কিছুর মধ্যে গ্র্যাভিটেশন যখন কাজ করছে, ঠিক আছে, যে কোনো দুটো বস্তুর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, সেই গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা যদি এখানে একটা পার্টিকেল থাকে বা এখানে একটা কোনো বডি থাকে, এখানে একটা কিছু থাকে যেটার মাস হচ্ছে m1 এবং m2, m1 এবং m2, ঠিক আছে, তাদের মধ্যে ইন্টারমিডিয়েট যে ডিস্টেন্সটা রয়েছে সেই ডিস্টেন্সটা যদি r হয়ে থাকে বা x যদি ধরি, ডিস্টেন্সটা যদি আমি x ধরি, তাহলে সেক্ষেত্রে যে ফোর্সটা হবে, যে ফোর্সটা তৈরি হবে সেই ফোর্সটা হচ্ছে F ভ্যারিজেস m1 m2, F ভ্যারিজেস m1 m2, অর্থাৎ মাস দুটোর প্রোডাক্টের সঙ্গে প্রপোর্শনাল। ঠিক আছে, মাস মানে দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা বলা ছিল নিউটনের মহাকর্ষ সূত্রে। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মিন্স হচ্ছে এখানে দূরত্বটা হচ্ছে x, সেই x এর তাহলে F ভ্যারিজেস 1/x², কারণ দূরত্ব বর্গ ব্যস্তানুপাতিক, ঠিক আছে, তাই 1 অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল টু দি স্কোয়ার অফ দি ডিস্টেন্স বিটুইন টু পার্টিকেল। ঠিক আছে, তো এই দুটো এফ কে যদি আমি কম্পাউন্ড ভ্যারিয়েশন বা যৌগিক ভেদের মাধ্যমে কম্বাইন করি, দেন আমরা পেতাম কি এফ ভ্যারিজেস m1 m2/x², এফ ভ্যারিজেস m1 m2/x²। তো মেইনলি আমাদের ক্ষেত্রে তাহলে দিস ইমপ্লাইজ এফ ইকুয়ালস টু, আমরা তাহলে পেয়ে যাব g ইন্টু m1 m2/x², যেখানে জিটা ছিল হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, মহাকর্ষীয় ধ্রুবক বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেখানে আমরা আর এই যে পোর্শন আমরা যখন ম্যাথমেটিক্যাল অ্যাসপেক্টে জিনিসটা করছি তখন আমাদের মেন যেটা কাজে লাগবে এখানে সেটা হচ্ছে এই এফ ভ্যারিজেস 1/x² ব্যাপারটা, এফ ভ্যারিজেস 1/x², এবং এর জন্যই আমাদের চ্যাপ্টারটার যে নামটা দিচ্ছে সেটা হচ্ছে মোশন আন্ডার ইনভার্স স্কোয়ার ল। ইনভার্স স্কোয়ার ল, ইনভার্স স্কোয়ার কেন, কারণ যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল এবং যেহেতু ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল ইনভার্সলি, তাই সেটাকে বলছে মোশন আন্ডার ইনভার্স স্কোয়ার ল। এবং মোশন আন্ডারে তো ফোর্স হয়, একটা ফোর্সের আন্ডারে তো মোশনটা হবে, তাই ফোর্সটা যেহেতু আবার 1/x² সঙ্গে ইনভার্সলি মানে 1/x² সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, অর্থাৎ x² সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই মোশনটাকে বলছে মোশন আন্ডার ইনভার্স স্কোয়ার ল। ওকে, এবং সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যদি ফোর্স পার ইউনিট মাসটাকে ভাবি, ফোর্স পার ইউনিট মাস, ফোর্স পার ইউনিট মাস, তো সেক্ষেত্রে আমরা যেটা হবে তখন হয়ে যাবে এফটা, এফ যে ফোর্সটা হবে সেই ফোর্সটাকে আমরা লিখবো হচ্ছে এফ ইকুয়ালস টু সামথিং, কোন একটা কনস্ট্যান্ট, যেহেতু ভ্যারিজেস সাইনটা রয়েছে তাই কোন একটা কনস্ট্যান্ট মিউ ইন্টু 1/x², মিউ ইন্টু 1/x²। ঠিক আছে, জি না লিখে এখানে মিউটা লেখা হচ্ছে, মিউই লিখবো আমরা, এফ ইকুয়ালস টু মিউ ইন্টু 1/x²। এবার যেহেতু সাধারণত উপর থেকে যদি পার্টিকেলটা নিচের দিকে পড়ে, একটা উপর থেকে কোনো একটা হাইট থেকে, ফিক্সড হাইট থেকে যদি পার্টিকেলকে ছেড়ে দেওয়া হয় আন্ডার ইউনিফর্ম গ্র্যাভিটির জন্য, অর্থাৎ গ্র্যাভিটির মহাকর্ষ মানে মহাকর্ষীয় আকর্ষণ বলের দরুন পার্টিকেল যখন পৃথিবী পৃষ্ঠে এসে পড়ছে, নিচের দিকে পড়ছে, তাই জন্য যত টাইম বাড়ছে তত পৃথিবীর আমরা যা মেজারমেন্টটা এখানে যা হবে ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে, সবগুলো অঙ্কই প্রায় আর্থ দিয়ে থাকবে, পৃথিবী দিয়ে থাকবে, এবং পৃথিবীর সেন্টারটাকে আমরা বেস পয়েন্ট বা অরিজিন বা সেন্টার অফ ফোর্স ধরে, পৃথিবীর কেন্দ্রটাকে সেন্টার অফ ফোর্স ধরে তার আন্ডারে সব মেজারগুলো হবে। তাই এখানে যখন বলছি যে উপর থেকে একটা বস্তুকে যখন নিচের দিকে ফেলে দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে, বস্তুটার যত টাইম বাড়ছে, টাইম যত বাড়ছে মোশনের, তত বস্তুটা পৃথিবীর কেন্দ্রের দিকে আসছে, অর্থাৎ দূরত্ব কমছে। তাই এক্ষেত্রে আমরা যখন ইকুয়েশন অফ মোশনটা লিখবো তখন কিন্তু ভি ইন্টু ডিভি ডিএক্স, এটা আমরা প্রথম থেকে লিখে আসছি, ভি ইন্টু ডিভি ডিএক্স লেখা যাবে, কিংবা d2x dt2 লেখা যাবে, কিন্তু কিংবা ডিভি ডিটি লেখা যাবে, যা খুশি, 3 রকম ফর্ম বলেছি আমরা, এটাই বেশি কাজে লাগিয়েছি এবং এটাই কাজে লাগে মেনলি। তো ভি ইন্টু ডিভি ডিএক্স ইজ ইকুয়ালস টু, আমরা সেক্ষেত্রে যেহেতু টাইম এর সাপেক্ষে ডিস্টেন্স কমছে তাই -μ/x² ধরে নিয়ে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, -μ/x² ধরে অঙ্কগুলো করতে হবে। তার জন্য আমাকে বলে দেবে না ইউনিফর্ম গ্র্যাভিটির আন্ডারে যখন মোশন হবে তখন
আমাকে অন্য সব অঙ্ক হরাইজন্টাল মোশনে বলে দিয়েছিল 1/x³ না x⁴n না কি সেসব বলে দেওয়া ছিল, কিন্তু এখানে ডাইরেক্ট আমরা ধরে নেবো x²। যদি অন্য কিছু দেওয়া থাকে তখন অন্য কথা, কিন্তু এমনিতে আমরা ধরে নেবো μ/x²। বোঝা গেছে? এই হচ্ছে কনসেপ্ট চ্যাপ্টারটা। আরেকটা যেটা জিনিস লাগে সেটা হচ্ছে সবসময় আমরা মাথায় রাখবো যে মিউ এর যে ভ্যালুটা সেটা বার করা যায়। মিউ এর যে ভ্যালুটা আর্থ দিয়ে প্রবলেম থাকলে মিউ এর যে ভ্যালুটা সেটা হচ্ছে সবসময় মাথায় রাখবো GR² বা GA²। যদি আর বা এজটা কি, আর বা এ হচ্ছে, আরটা হচ্ছে রেডিয়াস অফ দি আর্থ। এই কটা জিনিস যদি মাথায় থাকে তাহলে অঙ্ক কিন্তু হয়ে যাবে, বাকিটা আগের মতোই। রেডিয়াস অফ দি আর্থ, পৃথিবীর ব্যাসার্ধ। আমি পৃথিবীর ব্যাসার্ধটা লাগবে এখানে, কারণ আমি সবসময় বলছি যে পৃথিবীর কেন্দ্র থেকে মেজারমেন্ট আমরা করব। পৃথিবীর কেন্দ্র থেকে যাবতীয় ডিস্টেন্স ধরা হবে এখানে অরিজিন হিসাবে ধরে। তাই আমাদের পৃথিবীর কেন্দ্র, মানে কেন্দ্র থেকে যে পৃষ্ঠের দূরত্বটা অর্থাৎ রেডিয়াসটা, ব্যাসার্ধটা, সেটা কিন্তু লাগবে। সেটা যদি আর ধরি তাহলে মিউ এর যে ভ্যালুটা, মিউ এর ভ্যালুটা হচ্ছে GR²। মিউ এর ভ্যালুটা হচ্ছে GR², যেখানে জিটা হচ্ছে গ্র্যাভিটি of the earth, actually gravitational acceleration যেটাকে বলবো, gravitational acceleration। তো এই কটা কনসেপ্ট ছোটখাটো আমাদের এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে গেলে মাথায় রাখতে হবে। বোঝা গেছে এতটা? এগুলো নতুন কিচ্ছু না, তোরা ফিজিক্সে পড়ে এসেছিস অলরেডি 11-12 লেভেলে, নতুন কোনো ব্যাপার নয় এগুলো। এই চ্যাপ্টারে ফিজিক্স যা কনসেপ্ট লাগছে এখনো পর্যন্ত ফিজিক্সে তোরা পড়েছিস। গ্র্যাভিটেশনাল চ্যাপ্টারে, মহাকর্ষ বলে যে চ্যাপ্টারটা ছিল সেখানে তোরা পড়েছিস। আমরা এবার ডাইরেক্ট অঙ্কে চলে আসি। এই অঙ্কটা দেখ, যা কনসেপ্ট বললাম সেই কনসেপ্টের উপর ডিপেন্ড করে এই ধরনের অঙ্কগুলো হবে। কোয়েশ্চেনটা পড়ি আগে, তো কি বলছে? এ পার্টিকেল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড। এ পার্টিকেল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড, অর্থাৎ নিচ থেকে একটা বস্তুকে উপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? ফ্রম দি আর্থ সারফেস, ফ্রম দি আর্থ সারফেস। তারপর কি করেছে? উইথ এ ভেলোসিটি জাস্ট সাফিসিয়েন্ট টু ক্যারি ইট টু ইনফিনিটি। উইথ এ ভেলোসিটি জাস্ট ক্যারি ইট টু ইনফিনিটি। তার মানে যে ন্যূনতম বা মিনিমাম বেগ নিয়ে একটা বস্তুকে উপর দিকে ছড়া হলে বস্তুটা পৃথিবীর মহাকর্ষ আকর্ষণ বলের বাইরে বেরিয়ে যায়, বস্তুটার পৃথিবীটা ফিরে আসে না, সেই বেগটাকে বলা হতো মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি বলা হতো, ঠিক আছে, গ্র্যাভিটেশন চ্যাপ্টারে। তো সেই এসকেপ ভেলোসিটি বা মুক্তি বেগ, সেরকম একটা বেগ নিয়ে আমাদের বস্তুটাকে বলছে উপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে। so that the time is taken to reaching a height h is this। তার মানে এইখানে কিন্তু বস্তুটাকে নিচ থেকে উপর দিকে, পৃথিবীপৃষ্ঠ থেকে উপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে, এবং সেরকম অবস্থায় পার্টিকেলটা এইচ ডিস্টেন্স ওঠার জন্য কতটা টাইম তার প্রয়োজন পড়বে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে এখানে, ঠিক আছে? সেটা জিজ্ঞাসা করছে, তাহলে সেটা কি করে বের করব? তাহলে দেখ, আচ্ছা, জিটা কি রুটের মধ্যে না রুটের বাইরে, মানে √a2a/g নাকি √2a/g, কোনটা? রুটটা পুরোটার উপরে আছে, রুটটা পুরোটার উপরেই আছে, রুটটা এরকম ভাবে দেওয়া, ঠিক আছে, পুরোটার উপরেই আছে রুটটা। তো যাই হোক, আমরা এবার ছবিটা আঁকি। ধর আমাদের কি রয়েছে এখানটাতে, একটা ধর পৃথিবীর মতো করে ছোট্ট করে এখানে, ঠিক আছে, হলো পৃথিবীটা। আচ্ছা, পৃথিবীটা একটু নিচে করে দিই পৃথিবীকে। আচ্ছা, এবার পৃথিবীর সেন্টারটা কোনটা? সেন্টারে ধরলাম এটা হচ্ছে সেন্টারটা পৃথিবীর। তো এই সেন্টার থেকে যা মেজারমেন্ট হবে, এই সেন্টার থেকে মেজারমেন্ট হবে। এবার পৃথিবী পৃষ্ঠ থেকে কোন একটা বস্তুকে উপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে, পৃথিবী পৃষ্ঠ থেকে কোন একটা বস্তুকে উপর দিকে বলছে ছুড়ে দিয়েছে। তো যখন ছুড়ে দিয়েছে এখানটাতে, তাহলে সেই কি বেগ নিয়ে ছুড়েছে? যাতে পৃথিবী পৃষ্ঠের বাইরে চলে যেতে পারে এরকম বেগ নিয়ে ছুড়ে দেওয়া হয়েছে। এরকম অবস্থায় উচ্চতায় উঠতে বস্তুটার কত সময় লাগবে?
এইচ উচ্চতায় উঠতে বস্তুটার কত সময় এখানে লাগবে, ঠিক আছে? তো সেটা আমরা কি করে বিচার করব? তো তার জন্য মেজারমেন্ট গুলো আমি লিখে নিই আগে একটু। আমি ধরে নিচ্ছি পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কত দিয়েছে দেখি তো, 2a/g, তার মানে এটা হচ্ছে রেডিয়াস অফ দি আর্থ। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আর দেওয়া থাকে, ক্যাপিটাল আর দেওয়া থাকে। তো এখানে যা দিচ্ছে তাই দিয়েই করবো, আমরা তো সেটা চেঞ্জ করতে পারি না। তো এখানে আমাদের কিন্তু এ ধরেই অঙ্কটাকে করতে হবে, রেডিয়াসটাকে এ ধরেই করতে হবে। তার মানে মিউ ইকুয়ালস টু জি এ স্কোয়ার, আর কোনো চেঞ্জ না, ঠিক আছে? মিউ ইকুয়ালস টু জি এ স্কোয়ার। আমি প্রথমে বলেছি যে জি আর স্কোয়ার বলবো বা জি এ স্কোয়ার বলবো, যাই হোক। এই আর এইটুখানি উচ্চতা, পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতাটা কিন্তু এইচ, পৃথিবী পৃষ্ঠ থেকে যে উচ্চতা সেটা হচ্ছে এইচ, ঠিক আছে? এরকম কোনো একটা পজিশন আমি ধরে নিচ্ছি, এবার পি পজিশন, এই পজিশনটা হচ্ছে পি, যেখানে এই ডিস্টেন্সটুকু পৃথিবীর কেন্দ্র থেকে, এটা কেন্দ্রটাকে আমি ও নাম দিচ্ছি, আর এই পয়েন্টটাকে আমি ক্যাপিটাল এ নাম দিচ্ছি। ও থেকে এই পি পর্যন্ত ডিস্টেন্সটা, সেটা আমি ধরলাম এক্স ডিস্টেন্স, সেটা আমি ধরে নিচ্ছি কত ডিস্টেন্স, এক্স। সেটাকে সেটাকে এক্স ধরে নিই, সেটাই সুবিধা হবে। ও থেকে আমরা যেহেতু মেজার করছি সেটা হচ্ছে এক্স, হয়েছে এতটা। এবার পি পয়েন্টে বস্তুটার যদি ফোর্সটাকে বলি, ফোর্সটা কিন্তু সবসময় মিউ বাই এক্স স্কোয়ারই হবে। ফোর্সটা এখানে বলে দেবে না, গ্র্যাভিটেশনের সময় মিউ বাই এক্স স্কোয়ারই হবে। এবং ফোর্স কিন্তু এখানে নিচের দিকে কাজ করছে, আমরা পার্টিকেলটাকে উপর দিকে ছুটছি ঠিকই, পার্টিকেলটাকে কিন্তু আমরা উপর দিকে ছুটছি ঠিকই, কিন্তু যে ফোর্স পার্টিকেলটার উপর যে মানে ইয়েটা হচ্ছে, ফোর্সটা কাজ করছে, সেটা কিন্তু উপর দিকে কাজ করছে না। তাহলে তো পৃথিবীর পুরো রুলই বদলে যাবে। যে ফোর্সটা এখানে কাজ করছে সেটা কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স, আর গ্র্যাভিটেশনাল ফোর্স তো সবসময় অ্যাট্রাকটিভ ফোর্স, সেটা পৃথিবীর পৃষ্ঠের দিকে টানবে বস্তুটাকে, ঠিক আছে? সেটা কিন্তু উপরের দিকে কাজ করবে না, সেটা সবসময় নিচের দিকে কাজ করে। সে বস্তুটাকে আমি উপর দিকে ছুটছি, ছুরি না, সাথে কোনো অসুবিধা নেই, কিন্তু ফোর্সটা, তার উপর যে ফোর্সটা কাজ করবে সেটা কিন্তু তাকে নিচে আনার জন্যই কাজ করবে, তাকে কিন্তু নিচের দিকেই টানবে, পৃথিবী পৃষ্ঠের দিকে, তাই তো? হ্যালো, বোঝা গেছে এতটা? হ্যাঁ। আচ্ছা, তো এবার একটু যা ডেসক্রিপশন দিলাম সেটাকে একটু লিখতে হবে এখানে, এবার একটু লেখালেখির কাজ আছে, তো লেখা শুরু কর। প্রত্যেকটা অঙ্কে লিখবো না, কারণ একই রকম লেখা হবে। প্রথম অঙ্কটা সুন্দর করে লিখে দিচ্ছি আরেকবার। দেখ লেখাটা লেখ। Let the origin O be taken at the center of the earth, at the center of the earth, and OX, এটা হচ্ছে x, OX is taken along the line of motion, অর্থাৎ যে লাইন বরাবর পার্টিকেলটা মুভ করছে, লাইন অফ মোশন, হয়েছে? টেকেন ভার্টিক্যালি, আর একটু লিখে রাখ, টেকেন ভার্টিক্যালি, টেকেন ভার্টিক্যালি আপওয়ার্ডস, হয়েছে? এইবার আমরা পয়েন্টগুলো ডেসক্রিপশনটা দেবো। এবার আমরা ডেসক্রিপশনটা দেবো হচ্ছে পয়েন্টের, পি পয়েন্টের, এবং এইগুলো ডেসক্রিপশনটা দেবো। লেট পি বি এনি পজিশন
PBD এরকম ভাবে লিখ, PBD position of the particle, PBD position of the particle at any instant, at any instant of time, at any instant of time t, and v with the velocity of the particle at p, where OP যে ডিস্টেন্সটা, where OP equals to হচ্ছে x, ঠিক আছে, OP অর্থাৎ সেন্টার থেকে P এর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে x ডিস্টেন্স। এইবার তো OP equals to x তো হলো, এবার আমরা একটু A পয়েন্টের ডেসক্রিপশনটা দিয়ে দিই। A পয়েন্টের ডেসক্রিপশনটা লেট, আচ্ছা এখানে একটা B পয়েন্ট লিখে রাখ। B পয়েন্টটা হচ্ছে h উচ্চতা, তাহলে B পয়েন্টের যদি উচ্চতাটা h হয় তাহলে সেক্ষেত্রে O থেকে B এর যে ডিস্টেন্স, O থেকে B এর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে, তার মানে হচ্ছে এদিকে হচ্ছে h আছে, নিচে হচ্ছে h, তার মানে a প্লাস h, a প্লাস h, ঠিক আছে। এটা বলে রাখি, লেট B be the point on the line, কিছু লিখবো না, কোন জায়গাটা? বললে যে এ পয়েন্টটা লেখাবে। আচ্ছা ওই আগে বিটা লিখে দিই, তারপরে এটা লিখেছি। লেট B be the point on the line OX, B be the point on the line OX such that আচ্ছা এটা না, এটাই বললে ভালো হতো, এই পয়েন্টটাকে আগে বললে ভালো হতো বি এর আগে। আচ্ছা এটাকেই আগে বল, কিছু কাটতে হবে না। লেট এ বি দি পয়েন্ট অন দি লাইন ও এক্স at which OX meets the earth surface, একই ব্যাপার, কারণ আমি বিটা লিখতে গেলে তো এর কথাটা একটু বলতে হবে, ওই জন্য এটাকে আগে বলা দরকার। এটা হচ্ছে এই ওএক্স লাইনের উপর এমন একটা পয়েন্ট যে পয়েন্টে আর্থ সারফেসকে এই লাইনটা কাট করছে, সেটা হচ্ছে এই পয়েন্ট, ঠিক আছে। দেয়ারফোর OA equals to OA equals to radius of the earth এবার আর্থের রেডিয়াস যদি ক্যাপিটাল আর দেওয়া থাকে তাহলে ক্যাপিটাল আর, যদি এ দেওয়া থাকে তো এ, এখানে এ দেওয়া আছে আমি এই লিখলাম, ওকে। এইবার বি এর কথাটা বল, লেট বি বি দি পয়েন্ট on OX at the height h from the earth surface, তাহলে therefore আর্থ সারফেসে যে পয়েন্টটাতে মিট করেছে OX টা সেটা হচ্ছে এ, আর উপরের যে এইচ উচ্চতার পয়েন্টটা হচ্ছে বি, তাহলে এবি ইকুয়ালস টু, তার মানে এইচ, এবি ইকুয়ালস টু এইচ, এই যে হাইটটা
এইটুকুনি হচ্ছে এইচ, ওকে, আর এইটুকুনি হচ্ছে এ। তাহলে দেয়ারফোর আমি বলেছি সবসময় ও থেকে মেজার হবে, তাহলে বিটাকে ও এর রেসপেক্টে নিতে হবে, দেয়ারফোর ও বি ইকুয়ালস টু, তার মানে ও এ প্লাস এ বি। ও এ মানে হচ্ছে এই এ, আর এটা মানে হচ্ছে এইচ। ঠিক আছে, এগুলোর মধ্যে ভেক্টর দিবি না। ওই পিডিএফটা দেখলাম তোর ও ভেক্টর লিখে রেখেছে, আমি আর অত বলার টাইম নেই, এরকম না কিন্তু। সেটা লেন্থে কোনো ভেক্টর হবে, লেন্থে কোনো ভেক্টর হবে না। ঠিক আছে, যদিও ভেক্টর দিলে অসুবিধা কিছু নেই এত অবধি, কিন্তু আমি ভেক্টরটাকে এরকম ভাবে স্কেলার আকারে আউট করে লেখা যায় নাকি, ওই জন্য ভেক্টরের কোনো ব্যাপার নেই। একবার নিচে নামাও তো। তাহলে এখানে গিয়ে ও এক্স এর মাথায় দিয়েছো, ওটা দেওয়া যাবে না? ও এক্স বরাবর আমি উপর থেকে আর যদি এটা তো রেখা। হ্যাঁ তার জন্যই তো রেখাংশ হিসাবে একটা রে হিসাবে, একদিকে অ্যারো দেওয়া মানে একটা রে, ঠিক আছে, এই সাইডের রে, তো সেই হিসাবে দিতে পারি আমরা। কিন্তু এখানে যখন আমি লেন্থ মেজার করছি, লেন্থের মেজারমেন্ট হচ্ছে, সেখানে ভেক্টরের কোনো প্রয়োজন নেই, সেখানে জাস্ট মডিউলাস ভ্যালুটা। যদি অসুবিধা হয়, কেউ যদি শুধু ও এক্স লেখে, কোনো অ্যারো ফ্যারো দেওয়ারই দরকার নেই, যদি অসুবিধা হয়, কনফিউশন লাগে, ও এক্স লিখবি তাতেও হবে, কোনো অসুবিধা নেই। যে লেখাটা লিখে দিলাম এটা সুন্দর করে লিখবি, তাহলেই একদম ঠিকঠাক থাকবে। বোঝা গেছে, এতটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, এইবার আমি ফোর্সের কথাটা বলবো। এবার এখানে লেখা হবে হচ্ছে ফোর্সটা, তাহলে লেখ let F be the force acting on the particle on P at P due to uniform gravity. Uniform gravity of the earth. আর্থের ইউনিফর্ম গ্র্যাভিটির দরুন পি পয়েন্টে পার্টিকেলটার উপর যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে এফ। এরকম সুন্দর করে গুছিয়ে যদি লিখিস, নাম্বার চাইলেও কাটতে পারবে না। দেয়ারফোর এফ ভ্যারিজেস পি পয়েন্টে যে ডিস্টেন্স সেটা, এফ ভ্যারিজেস 1/x²। দিস ইমপ্লাইজ এফ ইকুয়ালস টু something mu into 1/x², where mu is a constant of proportionality, constant of variation লিখলেও হবে। proportionality or ভ্যারিয়েশনাল কনস্ট্যান্ট বা যা খুশি, ঠিক আছে। তো এফ ভ্যারিজেস 1/x² থেকে, এটাই হচ্ছে ইনভার্স স্কোয়ার ল, ঠিক আছে, এটাই হচ্ছে সেই ইনভার্স স্কোয়ার লটা। তো এখন আমরা এখানে মাইনাস সাইনটা দিয়ে দিই, কিন্তু এবার দেবো যখন ইকুয়েশন অফ মোশন লিখবো। দেয়ারফোর ইকুয়েশন অফ মোশন of the particle at P is ফোর্সটা, তো গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় অ্যাট্রাকটিভ ফোর্স হয়। যখন আমরা করেছিলাম কুলম্বের সূত্র এবং মহাকর্ষ সূত্রের মধ্যে একটা ডিফারেন্স, মেন পার্থক্যটাই হচ্ছে মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে যে গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা বলা যায়, সেটা সবসময় অ্যাট্রাকটিভ ফোর্স, সেটা কিন্তু সবসময় অ্যাট্রাকটিভ ফোর্স। কিন্তু কুলম্বের সূত্রটাও একই রকম দেখতে, সেটাও Q1Q2/r² হতো। সে মহাকর্ষ সূত্রে হতো তোর মাস দুটোর গুণফলের সমানুপাতিক হতো, ঠিক আছে, প্রোডাক্ট অফ দি মাস, আর ওদিকে হচ্ছে তোর চার্জের গুণফলের সমানুপাতিক হতো।
ঠিক আছে, আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তো সেই দুটো সেমই ছিল, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাও ছিল, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে তো গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ অ্যাট্রাকটিভ ফোর্স, আর কুলম্বে যে ফোর্সটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেটা সবসময় স্থিরতড়িৎ আকর্ষণ বল যেটাকে বলা হতো, তো সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তো সেই ফোর্সটা সবসময় কিন্তু তোর মানে অ্যাট্রাকটিভ হতে পারে, রিপালসিভ হতে পারে। সেম আধান হলে, সেম চার্জ হলে সেক্ষেত্রে রিপালসিভ হবে এবং অপোজিট আধান অ্যাট্রাকটিভ হবে। কিন্তু এখানে যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স সবসময় পৃথিবী টানবে নিচের দিকে, ফলে কি হচ্ছে তোর এখানে মাইনাস সাইনটা ইকুয়েশন অফ মোশনে কিন্তু আসবে। সেটা একটা মনে হতেই পারে বস্তুটা তো উপরের দিকে উঠছে, তোমার তো এক্স তো বাড়ছে, এক্স বাড়ছে বলেই যে উপরের দিকে উঠছে বলে টাইমের সঙ্গে এক্স বাড়ছে, তার জন্য পজিটিভনেসটা সেটা আমি ভেলোসিটি বার করার সময় লাগবে, তখন পজিটিভই নেবো। যেখানে অন্য অন্য অঙ্কের ক্ষেত্রে মাইনাস নিতাম রুট করার সময়, সেখানে পজিটিভ রুট নেবো এখানে, সেটার সময় সেটা সেই কনসেপ্টটা লাগবে। কিন্তু ফোর্স যখন লিখবো তখন কিন্তু সেটা নেগেটিভই হবে, এখানে ফোর্স লেখার সময় কিন্তু মাইনাস হয়ে যাবে না। বোঝা গেছে কেন মাইনাস হবে না? মানে কেন মাইনাস হবে অ্যাকচুয়ালি হয়েছে, মাইনাস মিউ বাই এক্স স্কোয়ারই হয়, বস্তু সে উপর দিকেই উঠুক আর নিচের দিকেই উঠুক, যেখানেই যাক মাইনাস হবে। তো যাই হোক, এবার আমাদের ক্যালকুলেশন শুরু। এতক্ষণ যা বোঝা গেছি, সেবার শুধু ক্যালকুলেশন, ইন্টিগ্রেশন, আর কিছু না। শুরু কর। দিস ইমপ্লাইজ ভি ডিভি ইকুয়ালস টু মাইনাস মিউ ডিএক্স বাই এক্স স্কোয়ার। ও স্যার ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন হয়ে কি হবে বল? ভি স্কোয়ার বাই 2 মাইনাস মিউ, কত হবে এটা? হ্যালো, -1/x। মাইনাস 1/x, সাথে একটা কনস্ট্যান্ট, তাহলে ভি স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু মিউ এক্স, মানে মিউ এক্স কেন, মিউ বাই এক্স প্লাস c1। c1 এর ভ্যালু বার করতে হবে, তার জন্য ইনিশিয়াল কন্ডিশন বলা আছে যে বস্তুটাকে এমন বেগ নিয়ে প্রজেক্ট করা হয়েছে যাতে করে বস্তুটা একদম ইনফিনিটিতে চলে যেতে পারে, বস্তুটা একেবারে ইনফিনিটি চলে যেতে পারে, এরকম ধরনের বেগ নিয়ে প্রজেক্ট করা হয়েছে, সেটা তো একটা কথা। আর তাছাড়াও তাহলে আমরা সেই রেসপেক্টে এই কথাটা থেকে তোরা বলার সঙ্গে চেষ্টা করবি যে এই কথা থেকে কি বোঝা যাচ্ছে, ইনিশিয়াল কন্ডিশনটা কি হতে পারে, এই কথাটা থেকে ভি এবং এক্স এর ভ্যালু, এই কথাটা কি প্রকাশ পাচ্ছে আমাকে বল, দেখি বলতে পারিস নাকি। একটা বস্তুকে এমন বেগ নিয়ে ছোড়া হলো যে বেগটা জন্য বস্তুটা ইনফিনিটিতে চলে যেতে পারে। এবার বল এখান থেকে ভি এবং এক্স এর ভ্যালু কি বোঝা যাচ্ছে, একটুখানি হিন্টস দিচ্ছি, বস্তুটা যখন ছোড়া হচ্ছে সেটা ভাবলে হবে না, বল। এক্স এর ভ্যালু ইনফিনিটি, আর ভি এর ভ্যালু, এক্সটা যখন ইনফিনিটি তখন ভিটা কত? ভিটা Zero। কোনো কেন হুম, জিরো কেন? এটা 0, কারণ আমরা সবসময় জানি কোনো বস্তু যখন ওর নিচ থেকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, যে বেগ নিয়ে ছুড়বে না কেন, একটা হাইয়েস্ট পয়েন্টে যখন উঠবে তখন তার ভেলোসিটিটা একবারের জন্য মুহূর্তের জন্য 0 হয়ে যাবে, এবং 0 হওয়ার পর সেটা আবার নিচের দিকে পড়তে শুরু করবে। ঠিক আছে, এবার এখানে বলছে যে বস্তুটা ইনফিনিটির দিকে চলে যাবে, ইনফিনিটিতে চলে যাবে মানে হচ্ছে তোর ইনফিনিটিতে গিয়ে বস্তুর বেগটা 0 হবে। এখানে কনসেপ্টটা এটা বলছে যে ইনফিনিটিতে গিয়ে তার মানে বস্তুর বেগটা 0 হবে। যেমন আমরা দুটো সমান্তরাল লাইনের যদি কনসেপ্টের কথা ভাবি, কোথাও মেলে না, কিন্তু আমরা কি ধরে নিই যে ইনফিনিটিতে গিয়ে মিলবে, অসীমে গিয়ে। সেরকমই এখানে ইনফিনিটিতে চলে যেতে পারবে মনে হচ্ছে বস্তুর বেগটা ইনফিনিটি পর্যন্ত যখন যাবে, ইনফিনিটিতে গিয়ে যখন পৌঁছাবে এক্সটা পার্টিকেলটা, তখন তার ভেলোসিটি মুহূর্তের জন্য 0 হয়ে যাবে। তো সেই রকম কেসে আমরা কি ধরতে পারি, দেয়ার ফোর ইনিশিয়ালি বলতে পারিস, ফ্রম দি গিভেন কন্ডিশন বলতে পারিস, from the given condition as x tends to infinity, x টা যখন ইনফিনিটিতে যাবে,
ঠিক আছে, টেন্স টু বলছি কারণ ইকুয়ালস টু ইনফিনিটি কথাটা ঠিক ভালো দেখাবে না। অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি ভিটা তখন কি হয়ে যাবে 0, অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি ভিটা হয়ে যাবে 0। তাহলে দেয়ারফর এটাকে নাম্বারিং কর, দেয়ারফর ফ্রম 1, তাহলে 0 ইকুয়ালস টু মিউ বাই এক্স, আবার এক্স টেন্স টু ইনফিনিটি মিউ বাই এক্স মানে হচ্ছে এটাও 0 প্লাস c1, তার মানে c1 ইকুয়ালস টু 0। তাহলে দেয়ারফর therefore 1 becomes কি হয়ে গেল ব্র্যাকেটটা v square by 2 equals to mu by x. ঠিক আছে। ওই কত সুন্দর সুন্দর অঙ্ক, তো শুধু সুন্দর অঙ্ক বলতে লাস্টের দিকে ক্যালকুলেশনটা একটু খারাপ লাগতে পারে বিভিন্ন অঙ্কে, কিন্তু এটাতে খারাপ লাগবে না, কিছু কিছু অঙ্কে এরকম খারাপ ক্যালকুলেশন আছে। লাস্টে গিয়ে যদি ক্যালকুলেশন না মেলাতে পারি, মানে কিছুটা নাম্বার কি দেয়? সে কিছু নাম্বার দেবে, সবচেয়ে বড় কথা কমন অঙ্ক পড়ে। ডিনামিক্সে উল্টো পাল্টা অঙ্ক দেয় না, কারণ উল্টো পাল্টা অঙ্ক দিলে ডিনামিক্স থেকে করে আসতে পারবে না, ডিনামিক্সের পড়ানো অঙ্কগুলোর মধ্যেই থাকে। বি স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু মিউ বাই এক্স, চেনা অঙ্কই পড়বে, এটা নিয়ে চাপ লাগবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 মিউ এক্স মানে 2 মিউ বাই এক্স, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে ভি ইকুয়ালস টু বা ডিএক্স ডিটির হোল স্কোয়ার ইকুয়ালস টু ভি মানে আবার ডিএক্স ডিটি হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 মিউ বাই এক্স। তো অন্যান্য অঙ্কের ক্ষেত্রে, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে যেটা করেছিলাম এই সময় যখন রুটটা করেছিলাম তখন মাইনাস নিতে হয়েছিল, বিকজ টাইমের সাপেক্ষে বস্তুটা উচ্চতাটা কম ছিল, বস্তুর যে ডিস্টেন্সটা, ঠিক আছে, সেটা কম ছিল। নিচের দিকে পড়লে সেক্ষেত্রে কি হবে, যত টাইম বাড়তে থাকবে তত বস্তুটা নিচের দিকে পড়ছে, নিচের দিকে পড়ছে মানে পৃথিবী পৃষ্ঠ থেকে বা সেন্টার থেকে অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা কিন্তু কমতে থাকছে, কিন্তু এখানে পৃথিবী পৃষ্ঠ থেকে উপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে, ফলে টাইমের সাপেক্ষে বাড়ছে ডিস্টেন্সটা, তাই এখানে রুট করার সময় পজিটিভ স্কোয়ার রুট নিতে হবে। ঠিক আছে, আমি পজিটিভ কি স্কোয়ার রুট নেবো, পজিটিভ স্কোয়ার রুট নেবো। ওকে, সিন্স প্লাসটা না লিখলেও হবে, তো আমি লিখে রাখলাম, সিন্স x increases with time t, লজিকটা কিন্তু অবশ্যই দিবি, কখন প্লাস নিচ্ছিস কখন মাইনাস নিচ্ছিস। তাহলে দিস ইমপ্লাইজ, এবার ইন্টিগ্রেশন করব, ডিটি যদি নিস তো ডিটিটা আগে নিয়ে নে, ডিটি ইকুয়ালস টু নিলেন কত হবে বল, কত হবে, dt equals to 1 by root over 2 mu into root over x dx. ঠিক আছে, ব্যাস ইন্টিগ্রেশন কর। এবার ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন আমি আবারও বলছি লিমিট দিয়ে করা যাবে, নাহলে ভেঙে ভেঙে করা যাবে, আইদার লিমিট দিয়ে নয়তো ভেঙে ভেঙে। আমি বলবো লিমিট দিয়ে একবারে করে দিলে কি হবে, তোর খাটনিটা কমবে, নাহলে আবার যে কনস্ট্যান্টটা ধরবো সেই কনস্ট্যান্টের ভ্যালু আবার সেই ইনিশিয়াল কন্ডিশন থেকে বের করতে হবে, ইনিশিয়াল কন্ডিশন থেকে বের করবার পর তারপর আবার সেই কনস্ট্যান্ট বাদ দিয়ে কনস্ট্যান্টের ভ্যালু বসিয়ে ইকুয়েশনটাকে লিখতে হবে, লেখার পর সেখানে ভ্যালু পুট করে অ্যান্সার বার করতে হবে, তার থেকে ইন্টিগ্রেশনটা করাটাই বেটার একবারে লিমিট দিয়ে। তোমাকে বলেছে এই উচ্চতায় উঠতে কত টাইম লাগবে, এই উচ্চতায় উঠতে কত টাইম লাগবে, পৃথিবী পৃষ্ঠ থেকে ছোড়া হয়েছে বস্তুটাকে, পৃথিবী পৃষ্ঠ থেকে ছোড়া হয়েছে মানে যখন যখন ছোড়া হচ্ছে তখন টাইম কাউন্টিং শুরু হলো t = 0 থেকে, আর পৃথিবী পৃষ্ঠ থেকে ছোড়া হচ্ছে মানে অরিজিন থেকে যে ডিস্টেন্স, সেটা অরিজিন থেকে ডিস্টেন্স হচ্ছে, যেমন সেক্ষেত্রে a রেডিয়াসটা, আমাকে যেতে হবে কোথায়, তোর এই উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় মানে অরিজিন থেকে a প্লাস এইচ উচ্চতা, অরিজিন থেকে মাপবো a প্লাস এইচ উচ্চতা, সেই অরিজিন থেকে a প্লাস এইচ উচ্চতায় যেতে কত টাইম লাগবে, আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল টি টাইম লাগবে। বুঝা গেছে? এগুলো লিখবো, হ্যাঁ লিখবো না এগুলো, যে ক্যাপিটাল টি ধরলাম। লিখে নিতে হবে, নাহলে হুট করে ক্যাপিটাল টি থেকে চলে এলো, সেটা কিন্তু হবে না, লিখতে হবে। লেট এটা সাইড করে লিখি,
লেট ক্যাপিটাল টি, অন্য অঙ্কগুলো তো লেখানো আছে দেখবি এগুলো, লেট ক্যাপিটাল টি বি দি টাইম to reach the particle at the height h from the earth's surface. That is at a plus h from the একেবারে বি লিখে দিতে, ওখানে তো আমি তো বি ধরেই নিয়েছি, এট বি ফ্রম দি আর্থ সেন্টার। হ্যাঁ সেটাও হতো, ঠিক আছে, কিন্তু a plus h এর কথাটা একবার একটু বলি এখানে, তাহলে therefore when x equals to a plus h, এই কথাটা লেখার জন্য ওটা লিখলাম, a plus h t equals to কত ক্যাপিটাল T, and ইনিশিয়ালি যদি ভাবি, দুটো লিমিটের কথা একবার বলে দিচ্ছি, and initially at x equals to a, t equals to 0. ওকে, লেখাটা বোঝা গেছে? যত ভালো লিখবি তত ভালো নাম্বার, ঠিক আছে? দেখ এবার ক্যালকুলেশনে চলে আয়, তাহলে এটা হয়ে গেল টি, ঠিক আছে, ক্যাপিটাল টি বেরোবে, লিখে দিই, ইকুয়ালস টু এদিকে চলে আসছে কত, 1/√2 মিউ, 1/√2 মিউ, এক্স এর রুট করলে কত হচ্ছে বল, x টু দি পাওয়ার 3/2, এখানে 2/3, a থেকে a প্লাস এইচ, তাই তো? হ্যাঁ তাহলে ইকুয়ালস টু এখানে তাহলে কত হলো টি, এখানে তাহলে কত হচ্ছে 1/√2 মিউ ইন্টু 2/3 x টু দি পাওয়ার 3/2 a প্লাস এইচ, আরে তার মানে a প্লাস এইচ হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস a টু দি পাওয়ার 3/2, বোঝা গেছে? হয়েছে? এবার বল এখান থেকে যা অঙ্ক হয়ে গেছে লাস্ট, মানে শুধু এটা নিয়ে আসতে হবে এখানে, অ্যান্সারটা কি করে আনবো দেখ। তো এখান থেকে কি করলে সুবিধা হবে, প্রথম কথা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টি ইকুয়ালস টু, এখানে একটা 2 আছে, এই √2 দিয়ে কাটলে উপরে একটা 2 হয়ে যাচ্ছে, তার মানে √2/মিউ হয়ে যাবে, সেটা 1/3 বাইরে রাখলাম ধর, ঠিক আছে, 1/3 √2/মিউ। এখান থেকে তুই যদি a কমন নিস, যদি a টু দি পাওয়ার 3/2 যদি কমন নিয়ে নিস, তাহলে পড়ে থাকছে কত, তাহলে পড়ে থাকছে হচ্ছে 1 প্লাস h/a হোল টু দি পাওয়ার, আসতে শুরু করেছে কিন্তু ফর্মটা, তাই তো? হ্যাঁ, ওইখানে মিউ এর মানটা বসিয়ে দেবো, ওই যে তুমি লেখালে না জি আর স্কোয়ার, ওটা জি এ স্কোয়ার বসিয়ে দিলে তাহলে হয়ে যাবে। তাহলে 1/3 √2 এটাকে জি এ স্কোয়ার বসা, আর এটাকে লেখ হচ্ছে a√a, 1 প্লাস এই কেন লিখলাম সেটা একটু পাশে লিখে দিতে হবে, √3/2 মাইনাস 1, এটা কেন জি স্কোয়ার লিখলাম সেটা কিন্তু মেনশন করবি অবভিয়াসলি, নাহলে নাম্বার কাটতে পারলে। এখান থেকে লেখ অন দি আর্থ সারফেস, অন দি, জাস্ট এটুকুন লিখে দিবি, অন দি আর্থ সারফেস মিউ বাই আর স্কোয়ার, মিউ বাই আর স্কোয়ার, ওকে,
ইন্টু যদি তুই 1 ধরিস, অর্থাৎ ভরটা একক ভর ধরছিস, ঠিক আছে, তো সেক্ষেত্রে সেটা হয়ে যাবে হচ্ছে জি ইন্টু এম জি, দুটোই তো ফোর্স, তার মানে হয়ে যাচ্ছে মিউ বাই আর স্কোয়ার ইকুয়ালস টু জি। আচ্ছা সরি সরি সরি, এ কর, পরীক্ষার সময় খেয়াল করে লিখবি, আরও কিন্তু থাকতে পারে, যদি আর দিয়ে থাকে তাহলে আর লিখতে হবে। তাহলে দিস এবার ক্যালকুলেট করে দে, এখান থেকে তোর পেয়ে যাচ্ছিস দিস ইকুয়ালস টু, তার মানে এসে গেল কত, টি ইকুয়ালস টু 1/3। এখান থেকে দেখ, এখান থেকে স্কোয়ার আছে, রুট আছে, একটাই বেরোবে, সেই এ বেরিয়ে এই একে দিয়ে কেটে দেবে, সেটা তো কেটে গিয়ে এটা থাকবে না, পড়ে থাকবে কত, রুট এ, সেই রুট এটা আবার ভিতরে ঢুকিয়ে দিলে √2a হয়ে গেল। ওয়ান প্লাস এইচ বাই এ হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 1। এটাই প্রমাণ করতে দিয়েছে, বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ। আচ্ছা আমরা অত কিছু ভাববো না এটার জন্য, এই ওয়ান ঠানও লেখার দরকার নেই, এই যে ওয়ান গুলো লেখা আছে তারও দরকার নেই। হ্যাঁ, ওটা তো বুঝতে পারলাম। তুমি তো, আমি তো ওইখান থেকে বললাম, তুমি একটা লিখিয়েছিলে না একটু আগে যে মিউ ইকুয়ালস টু জি আর স্কোয়ার, ওইখান থেকে বললাম তো দেখে। হ্যাঁ, ওখান থেকে তো হয়ে যাবে, কিন্তু সেটা কেন হলো, সেটার জন্য, সেটা অ্যাকচুয়ালি কিছু না। আর্ট সারফেসের ক্ষেত্রে আমরা কি বলছি, মিউ বাই এক্স স্কোয়ার, মিউ বাই এক্স স্কোয়ার মানে কি বোঝাচ্ছে সবসময়, মিউ বাই এক্স স্কোয়ার মানে অ্যাক্সেলারেশন বোঝাচ্ছে, তো ফোর্স পার হ্যাঁ। ইউনিট যাচ্ছে, ফোর্স পার ইউনিট মাস মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, তাই তো? তাহলে ফোর্স মাস যদি অ্যাক্সেলারেশন হয়, তাহলে এই যে এ পয়েন্টটাতে তোর ফোর্স পার ইউনিট মাস কত, তাহলে এক্স এর জায়গায় এ, তো কারণ মিউ বাই এ স্কোয়ার, ওকে? এ পয়েন্টে কত হয়, তাহলে মিউ বাই এ স্কোয়ার, কারণ আমি এক্স ডিস্টেন্স যদি মিউ বাই এক্স স্কোয়ার হয়, তাহলে এ ডিস্টেন্সে কত হবে, মিউ বাই এ স্কোয়ার। আর আমরা জানি যে মানে তোর অভিকর্ষ ত্বরণের যে ত্বরণটা হয় হচ্ছে ভূপৃষ্ঠে কত, জি, তাহলে মিউ বাই এ স্কোয়ার সমানই জি হয়ে গেল। যদি এটা এই ফর্মুলা দিয়ে ভাবি, তাহলে মিউ বাই এ স্কোয়ার আসছে, আবার নর্মালি আমাদের কনসেপ্ট দিয়ে জানা আছে যে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণটাই হচ্ছে জি, সে তাহলে জি এর সঙ্গে এই ত্বরণ দুটো সমান, অ্যাক্সিলারেশন দুটো সমান, ঠিক আছে, একই ব্যাপার। বোঝা গেছে ব্যাপারটা? আমি তখন বুঝতে পারিনি, আমি শুনিনি। এই ওয়ানটা দিলাম কেন, ওয়ানটা যে ইউনিট মাসের জন্য, ইউনিট মাস মানে কি, এটাও এটুকুনি অ্যাক্সেলারেশন, আর ওয়ানটা যদি ইউনিট মাসের জন্য ভাবি তাহলে সেটা হচ্ছে ফোর্স, এটা পুরোটা ফোর্স হয়ে গেল, আর এখানে জি বুঝতে পেরেছি, হ্যাঁ। আছে, জি সেটাও ফোর্স হলো, ঠিক আছে? ওই ওয়ানটা না লিখলে অ্যাক্সেলারেশন সমান একই ব্যাপার, ঠিক আছে? যতটা লেখা যায় লিখে দিয়েছি, এর বাইরে আর কিছু লেখা যাবে না, কেন, বোঝা গেছে কি? হ্যাঁ। আচ্ছা, নিয়ে বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। আচ্ছা নেক্সট অঙ্কে চলে আসি, কি বলছে দেখ, a particle is projected from the earth's surface vertically upwards, ঠিক আছে, এটাও vertically upwards with a velocity v. A particle is projected vertically upwards with a velocity v, এখানে কিন্তু কোনো ইয়ে বলে দেয়নি, কি বলে দেয়নি, কোনো ইনফিনিটে চলে যাবে বা কিছু এরকম ধরনের কন্ডিশন বলে দেয়নি, এখানে ক্যাপিটাল ভি ভেলোসিটি নিয়ে পার্টিকেলটা আপওয়ার্ডে যাচ্ছে বলেছে। তার মানে একটুখানি শুধু জানতে পারছি, যখন টিটা 0 তখন ভিটা হচ্ছে, স্মল ভিটা হচ্ছে ক্যাপিটাল ভি। ডিফারেন্স রাখতে হবে অঙ্কটাতে, স্মল ভি ক্যাপিটাল ভি এর মধ্যে ডিফারেন্স না রাখলে কিন্তু নিজেদেরই প্রবলেম হবে। ক্যাপিটাল ভিটা হচ্ছে একটা পারফেক্ট ফিক্সড একটা ভেলোসিটি, যে ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছে, আর স্মল ভিটা কিন্তু এখানে অ্যাজ এ ভ্যারিয়েবল ভেলোসিটি নিয়ে কাজ হিসাবে কাজ করছে। If small h and capital H be the greatest height attained by the particles moving under uniform and variable acceleration respectively, এবং variable acceleration respectively, then show that 1 by h minus 1 by capital H equals to 1 by r, ঠিক আছে?
তাহলে কি করে করবি দেখ, আমাদের শুধুমাত্র এখানে বলা আছে যে ভি ভেলোসিটি নিয়ে সরা হয়েছে আর স্মল এইচটা হচ্ছে এবং ক্যাপিটাল এইচটা হচ্ছে গ্রেটেস্ট হাইট অ্যাটেন্ড বাই দি পার্টিকেল মুভিং আন্ডার ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে হচ্ছে এই স্মল যে অ্যাক্সিলারেশনটা, আর ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন রয়েছে। ওকে, এই দুটো অ্যাক্সিলারেশনের দরুন যখন যাচ্ছে তখন কি হচ্ছে, তাদের গ্রেটেস্ট হাইট যদি হচ্ছে স্মল এইচ এবং ক্যাপিটাল এইচ, তাহলে সেক্ষেত্রে তো 1/h - 1/H = 1/r প্রমাণ করতে হবে। হয়েছে? তাহলে এই অঙ্কটা কিভাবে করা যাবে, একটা হচ্ছে 1/H, যেটা হাইটটা হচ্ছে ক্যাপিটাল ভি নিয়ে ছুড়লে পার্টিকেলটা যেতে পারছে যে হাইট পর্যন্ত, ঠিক আছে? শুরু কর, ছবিটা আগে আঁকি। ক্যাপিটাল এইচটা হচ্ছে ভ্যারিয়েবল ভেলোসিটি নিয়ে, তাই তো? আমি ওইটার জন্য ছবিটা মেনলি আঁকছি এখানে। এইখানে আবার রেডিয়াস অফ দি আর্থ আর লিখে রেখেছে। তো শুরু করি, আগের ছবিটাই হবে, নতুন কিছু না, আগের ছবিটাই হবে। বলছি পিডিএফ পাঠাবে তো, কোয়েশ্চেনটা পুরো লেখা হয়নি। ঠিক আছে, কোয়েশ্চেন লিখতে হবে না, পিডিএফ পাঠিয়ে দেবো। কোয়েশ্চেন এত অনেক বড় কোয়েশ্চেন সবগুলোই। এটা হচ্ছে এই ডিস্টেন্স। আচ্ছা আমি একবার ইয়েগুলো করে নিই। এখানে একটা কোন একটা পয়েন্ট এ ক্যাপিটাল এইচটা ধরলাম ওটা, আর এটা হচ্ছে ধর পি পজিশনটা। ওকে, এটা হচ্ছে এখানটা হচ্ছে ওকে, তাহলে দেখ এটা হচ্ছে ও, এটা হচ্ছে কোন, যেখানে আর্থ সারফেসকে মিট করছে ও এক্স লাইনটা হচ্ছে লাইন অফ মোশন, যে পয়েন্টে আর্থ সারফেসকে মিট করছে সেটা হচ্ছে এ। তারপরে এটা হচ্ছে আমি ধরলাম বি, যেখানে উচ্চতাটা হচ্ছে ক্যাপিটাল এইচ। আর্থ সারফেস থেকে উচ্চতাটা হচ্ছে ক্যাপিটাল এইচ। আচ্ছা উচ্চতাগুলো একদিকে লিখি, নাহলে অসুবিধা হবে। এটা হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে এ ডিস্টেন্স, মানে হচ্ছে এটা হচ্ছে এবার আর দিয়েছে, একের সময় একরকম দিচ্ছে, এটা হচ্ছে আর রেডিয়াসটা। আমরা টোটালটা পেয়ে গেলাম, টোটালটা হচ্ছে আর প্লাস এইচ। আচ্ছা এদিকে চলে আসি এবার, এটা হচ্ছে পি পয়েন্ট, পি পয়েন্টের যে ডিস্টেন্সটা সেটা আমি ধরে নিচ্ছি এক্স, পি পয়েন্টের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এক্স। ওকে, আর কি ধরবো, আর যেটা ধরা যাবে সেটা হচ্ছে, এগুলো তো বললাম, পি পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে এক্স ও থেকে। এখন এই পয়েন্টে যে ভেলোসিটি বলা আছে স্মল ভি ইকুয়ালস টু ক্যাপিটাল ভি বলা আছে, আর বি পয়েন্টের তার মানে ভেলোসিটিটা 0 হয়ে যাবে, বিকজ হাইয়েস্ট উচ্চতা বলছে, এইচটা হচ্ছে সেই হাইয়েস্ট উচ্চতা যেখানে পার্টিকেলটা পৌঁছাতে পারছে। ওকে, পিটা বলে আমরা এখানে পিটার ক্ষেত্রে তাহলে এটা ফোর্সটা হবে নিউ বাই এক্স স্কয়ার, নিচের দিকেই কাজ করবে। ঠিক আছে, অনেক ছবিটার মধ্যে অনেক কিছু ডিস্টেন্স করা আছে, যেখানে ঠিক করে আঁকছে ওটাকে। আর আর স্মল এইচটা? স্মল এইচটা এখানে আঁকা যাবে না, স্মল এইচটা যেহেতু তোর গ্র্যাভিটি বলেছে, ইউনিফর্ম গ্র্যাভিটির জন্য, তো ওটা আলাদা করে জাস্ট অঙ্কের মধ্যে দেখিয়ে দেবো, ওটা এখানে আঁকা সম্ভব না। একবার কোশ্চেনটা দেখাও না। কোশ্চেনটা হুম। স্মল এইচটা বলেছে যখন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে, অর্থাৎ জি অ্যাক্সিলারেশন নিয়ে যখন মুভ করবে তখন তার হাইয়েস্ট উচ্চতা কত হবে, সেটা অঙ্কের মধ্যে 2 লাইন করে দেবো, সেখানে ছবির মধ্যে আঁকার দরকার নেই, ছবির মধ্যে আমরা শুধু ভ্যারিয়েবলটুকুই আঁকবো, নাহলে অসুবিধা হবে করতে। এবার কেউ যদি বলে ছবির মধ্যে একটা স্মল এইচ দেখিয়ে রাখবে, সেটা দেখিয়ে রাখতে পারে, কোনো অসুবিধা নেই। হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। তো শুরু কর, লেখালেখি কর আগে এটার
যা লিখতে হবে সেটা আমি আগের লেখার সঙ্গে যেটা রিপিট হবে সেগুলো আমি আর লেখাবো না। বলেছে এ পার্টিকেল ইজ প্রজেক্টেড ফ্রম দি আর্থ সারফেস, একই রকম লেখা হবে এটা প্রথম দিকটাতে। ঠিক আছে, শুধুমাত্র স্মল এইচ এর জায়গায় ক্যাপিটাল এইচ দিয়ে লিখতে হবে, স্মল এইচ জায়গায় ক্যাপিটাল মানে স্মল এইচ জায়গায় ক্যাপিটাল আর দিয়ে লিখতে হবে। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এখানে শুধুমাত্র আগের লেখা প্রিভিয়াস ডেসক্রিপশন লিখে রাখছি। চেঞ্জটা কি হবে? স্মল ভি না, চেঞ্জটা জাস্ট হবে হচ্ছে তোর স্মল এর জায়গায় ক্যাপিটাল আর লিখতে হবে, আর ওখানে একটা ছিল কি স্মল এইচ দিয়ে লেখা ছিল, সেটা হয়ে যাবে ক্যাপিটাল এইচ এখানে, এইখানকার ক্যাপিটাল এইচ। ঠিক আছে, হ্যালো, তাহলে ডাইরেক্ট ইকুয়েশন অফ মোশন থেকে লিখ, therefore equation of motion of the particle at P is, কি হবে ইকুয়েশন অফ মোশনটা, ডি ভি ইন্টু ডিভি ডিএক্স, ভি ইন্টু ডিভি ডিএক্স ইজ ইকুয়ালস টু কত আচ্ছা বল? ইকুয়েশন লিখবো, কিন্তু আমরা কেন এমটাকে বাদ দেবো? জানি এমটা পরের লাইনে সেই কেটেই যাবে, কিন্তু এমটাকে কেন আমরা বাদ দেবো? কেটে যাবে বলেই বাদ দেবো। আর না, তার ইকুয়েশন মোশন তো কি বলে এম ছাড়া হয় না। না, এরকম কোনো কথা নেই, এম ছাড়া হয় না কোনো কথা নেই, এম ছাড়াই হয় বেশিরভাগ বইতে। এবার পার্টিকেলের যদি মাস তুই ধরিস তাহলে এম ধরে নিয়ে করতে হবে, পার্টিকেলের মাস, তাহলে এখানে এম লিখতে হবে, এখানেও একটা এম লিখতে হবে, লিখে আবার কেটে দিতে হবে। ওই জন্য আর কেউ করে না, তাহলে লেখার ইচ্ছা হলে লিখবি, কিন্তু কেউ লেখে না, লেখার জন্য আলাদা কোনো এক্সট্রা নাম্বার নেই, না লিখলে কোনো নাম্বার কাটবেও না, তাই ওই জন্য লেখে না। অ্যাকচুয়ালি আমরা পার্টিকেল যখন বলছি, পার্টিকেলটার মাসটাকে আমরা ঠিকভাবে নির্দিষ্টভাবে জানি না, ওই জন্য মাস এরকম ভাবে ধরছি না। পার্টিকেলের মাসটা কত সেটা আমরা জানি না বলে ধরছি না, আমরা যা ক্যালকুলেশনটা করছি ইউনিট মাসের জন্য করছি, পার্টিকেলটার মাস যাই হোক সেই মাসটাকে আমরা মানে ইউনিট মাসে কনভার্ট করছি, ইউনিট মাসের জন্য করছি ইকুয়েশনটাকে। ঠিক আছে, অ্যাক্সিলারেশন মানেই তো পার ইউনিট ফোর্স পার ইউনিট মাস, এফ বাই এম, কারণ এম এফ করলে যদি আমরা এফ ক্যাপিটাল এফটা পাই, ফোর্সটা পাই, তাহলে স্মল এফ ইকুয়ালস টু এফ বাই এম, আমরা সেই ইউনিট মাসটা দিয়েই করছি। এই একদম যে ফোর্সটা হবে সেই ফোর্সটাকে মাস দিয়ে ভাগ করে মাস বাদ দিয়ে জিনিসটাকে লিখছি। ঠিক আছে, যাই হোক, কাজ শুরু করে এবার। ভি ডিভি ইকুয়ালস টু মাইনাস মিউ ডিএক্স বাই এক্স স্কোয়ার, একই ক্যালকুলেশন, একই জিনিস প্রথম দিকটাতে, পরের দিকে কাজ আছে অঙ্কটাতে, সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই টু ইকুয়ালস টু মাইনাস মিউ ইন্টু ওয়ান বাই মানে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি ওয়ান, তার মানে দিস ইমপ্লাইজ ভি স্কোয়ার বাই টু ইকুয়ালস টু মিউ বাই এক্স প্লাস অফ সি ওয়ান। হয়েছে? হ্যালো, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা এবার ইনিশিয়াল কন্ডিশন লেখ, ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই কর, হ্যাঁ ইনিশিয়ালি। ইনিশিয়ালি অ্যাট কোন পয়েন্টে একটা পার্টিকেলটাকে ছোড়া হয়েছে, হচ্ছে তোর এই পয়েন্ট থেকে, ইনিশিয়ালি অ্যাট এ এক্স ইকুয়াল মানে টাইমটা যখন আচ্ছা এক্স আর ভি এর মধ্যে, তাহলে এক্সটা যখন ও এ, এক্সটা কত, এক্সটা হচ্ছে ও এ, ও এ মানে কত, ও এ মানে হচ্ছে রেডিয়াস অফ দি আর্থ আর, এক্সটা যখন আর, স্মল ভিটা তখন ক্যাপিটাল ভি কোয়েশ্চেনে বলা আছে। ঠিক আছে, আর যদি কোয়েশ্চেনে স্মল ভি কথাটা ইউজ করা থাকে সেক্ষেত্রে আমরা ইকুয়েশন অফ মোশন লেখার সময় ইউটাকে ধরবো, ইউ আরবিটারি ভেলোসিটি নিয়ে করব। ঠিক আছে,
এবার বসিয়ে দাও দেয়ার ফোর এক নম্বর নাম দিয়ে দেয়ার ফোর ফ্রম ওয়ান, এটা হচ্ছে ক্যাপিটাল ভি স্কোয়ার বাই টু ইকুয়ালস টু মিউ বাই আর প্লাস সি ওয়ান, একটু বড় সড়ো আসবে সি ওয়ান এর ভ্যালু, আচ্ছা এখানে না সি ওয়ান এর এত বড় ভ্যালু আমার ভ্যালু দিলে অসুবিধা হবে। কেন বসিয়ে দিলে তো কমন চলে যাবে না, মানে একসাথে নিয়ে কাজ করা যাবে না, ওই ভি স্কোয়ার আর জিনিসটা স্মল। কঠিন হয়ে যাবে। কেন কঠিন হয়ে যাচ্ছে, এখানে ভি স্কোয়ার বাই টু আসছে, সেটা আবার এখানে আসছে মিউ বাই আর আছে, শুধু মিউ বাই আর এলে কোনো অসুবিধা ছিল না, এটুকু নিতাম, আবার ভি স্কোয়ার বাই টু আসছে, অসুবিধা কিছু নেই, আমার কাছে কন্ডিশন আরো আছে, আমাকে এটাই নিতে হবে এরকম কোনো কথা নেই, আমাকে এই কন্ডিশনটাই নিতে হবে এরকম কোনো কথা নেই, এত বড় কন্ডিশন নিয়ে আমার পরবর্তীকালে ক্যালকুলেশন জটিল হয়ে যাবে, যেটা নিচ্ছি। আর দুটো মিলে একসঙ্গেও আসছে। হুম, ক্যালকুলেশনে জটিল হবে সব, এখন সোজা সহজ হয়ে যাবে। আমাকে কি বলা আছে, ক্যাপিটাল এইচটা কি বলা আছে বল, এখন নিজেরাই বলতে পারবি ক্যাপিটাল এইচটা কি বলা আছে। ক্যাপিটাল এইচটা বলা আছে যখন বস্তুটা হাইয়েস্ট উচ্চতায় উঠবে সেটা সেই উচ্চতার হচ্ছে হাইস্ট এইচ, তাই তো? হ্যাঁ, তাহলে ওখানে ভিটা জিরো হয়ে যাবে। এটা জিরো হয়ে যাবে, তার মানে যখন উচ্চ ইনিশিয়ালি অ্যাট বি, তোর কি হচ্ছে যখন এক্সটা হচ্ছে তার মানে কত, এক্সটা তার মানে ওবি, এক্সটা ওবি মানে হচ্ছে আর প্লাস এইচ, এটা আর প্লাস এইচ হোক কোনো অসুবিধা নেই, ভাবছি সেটা এখন জটিল হয়ে গেল, এটা জটিল হোক, এটা নিয়ে সমস্যা হবে না, কিন্তু ভিটা ওরকম ভাবে থাকলে অসুবিধা আছে, তখন ভিটা জিরো, ব্যাস এই কন্ডিশনটা অ্যাপ্লাই কর, সোজা সহজ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল ভি জিরো ইকুয়ালস টু মিউ বাই আর প্লাস এইচ প্লাস সি ওয়ান, সি ওয়ান ইকুয়ালস টু তাহলে মাইনাস মিউ বাই আর প্লাস এইচ, হুম। এবার বসিয়ে দে, অ্যাটলিস্ট ভি তো আসেনি এখন, ওই ভি পরে কাজে লাগবে চিন্তা নেই এখন, তাহলে দেয়ার ফোর ওয়ান বিকামস ভি স্কোয়ার বাই টু ইকুয়ালস টু কত বল, মিউ ইকুয়ালস বাই মিউ বাই এক্স মাইনাস মিউ বাই আর প্লাস এইচ। এইচ, তো এখান থেকে শুধুমাত্র মিউটা কমন যাচ্ছে, টুটাকে তুই চাইলে ওদিকে পাঠিয়ে দিতে পারিস, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু টু মিউ ওয়ান বাই এক্স মাইনাস অফ ওয়ান বাই আর প্লাস এইচ, হুম। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা তাহলে দেয়ার ফোর, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি ভি স্কোয়ার ইকুয়ালস টু টু জি আর স্কোয়ার, মিউ এর ভ্যালু বসিয়ে দিলাম, এটাই কিছু আর হাত দেবো না এখন, দরকার নেই, আর প্লাস এইচ থাকুক, ঠিক আছে, নাম্বারিং করে রেখে দে এটাকে, দু বোঝা গেল। নম্বর। হুম, এইবার আমরা সেকেন্ড পোর্শনটা করব, সেকেন্ড পোর্শনে বলা আছে হচ্ছে যখন ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে কাজ করছে, আচ্ছা এখানে শুধুমাত্র লিখে রাখ at the earth surface x equals to r, তার মানে অ্যাক্সিলারেশনটা কত, অ্যাক্সিলারেশনটা সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে না। মিউ বাই আর স্কোয়ার, তাই হ্যাঁ। তো, এবং সেটাই এবার কার সঙ্গে সমান হয়ে যাবে, জি এর সঙ্গে সমান হয়ে যাবে, তার মানে মিউ ইকুয়ালস টু কত হয়ে যাবে, আমি দু রকম ভাবে লজিক দিয়ে রাখ, মানে একই জিনিস দু রকম ভাবে লিখে রাখলাম, যেটা ভালো লাগবে সেটা লিখবে, হয়েছে। এইবার আমি সেকেন্ড কেসটাতে চলে আসি, সেকেন্ড কেসটা যখন তোর ইয়ে নিয়ে চলবে, কি নিয়ে চলবে, ইউনিফর্ম গ্র্যাভিটি নিয়ে চলবে, দেখ কোয়েশ্চেনটা কি বলছে, আর সারফেস ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ এ ভেলোসিটি ভি, এইটার ক্ষেত্রে যখন ইউনিফর্ম গ্র্যাভিটির ক্ষেত্রে আমি ক্যাপিটাল ভি এর ব্যাপারটা লাগাবো, এখানটা একটু লিখে রাখ, অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম
According to the given problem, small h is the greatest height greatest height attained by the particle moving under uniform acceleration g. Moving under uniform acceleration g. ওকে, তাহলে এই কেসের ক্ষেত্রে আমরা যদি এটা ধরি ভেলোসিটির কথাটা মানে ধরেন ইকুয়েশন অফ মোশনটা ভাবি, তাহলে সেটা কি হয়ে যাবে? দেখ, এই কেসে যদি আমরা ইকুয়েশন অফ মোশনটা নিয়ে আসি তাহলে সেটা কত আসছে? তাহলে দেয়ারফোর এটার ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন দিয়ে করার দরকার নেই, ইকুয়েশন অফ মোশন দিয়ে করলে এটা আবার বড় হয়ে যাবে, আগের মতো করে 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 করতে হবে, কোনো দরকার নেই। দেয়ারফোর আমরা যেহেতু ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে রয়েছে, তার আমরা কাইনেমেটিক্সের যে ফর্মুলা আছে, ঠিক আছে, ওই ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি, ওই ধরনের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবো, ঠিক আছে, যেমন ই স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার প্লাস টু এফ এইচ, এরকম টাইপের ফর্মুলা ছিল সেটা। তাহলে অ্যাট এরকম ভাবে লিখ, দেয়ারফোর উই হ্যাভ বলে লিখা, দেয়ারফোর উই হ্যাভ, যখন স্মল এইচ উচ্চতায় উঠছে তখন পার্টিকেলটার ভেলোসিটি কত হচ্ছে? এক্ষেত্রে স্মল এইচ উচ্চতায় ওঠার সময় পার্টিকেলটার ভেলোসিটি কত হয়ে যাচ্ছে? ইউনিফর্ম গ্র্যাভিটি নিয়ে চললে সেক্ষেত্রে স্মল এইচ উচ্চতায় পার্টিকেলটার ভেলোসিটি কত? স্মল এইচ উচ্চতা কি বলেছে? স্মল এইচ উচ্চতা তো হাই গ্রেটেস্ট হাইট বলেছে, তো মানে 0 হবে স্মল এইচ উচ্চতায়, তাই তো? তাহলে এখানে হলে উই হ্যাভ, উচ্চতাটাই বুঝতে পারছি না, কি হয়েছে? এই জায়গাটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, এত স্মল এইচ বুঝতে পারিনি। স্মল এইচটা কোয়েশ্চেনটা আসলে লেখা হচ্ছে না বলে এরকম ভাবে। স্মল এইচটা বলেছে যখন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন স্মল জি নিয়েই চলবে, কোনো এক্স এর সঙ্গে ভ্যারি করবে না, মিউ বাই এক্স স্কয়ার এরকম কিছু হবে না, যখন জি নিয়েই চলবে সেক্ষেত্রে ইয়েটা কত হবে? জি নিয়েই যদি চলে তখন আমাদের কি বলবো, মানে হাইয়েস্ট উচ্চতার হবে তো এইচ, শুধুমাত্র যদি জি নিয়ে থাকে বস্তুটা থ্রু আউট দি মোশন। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? উই হ্যাভ, এখানে যদি আমি ইকুয়েশন অফ মোশনটা লিখতাম তাহলে এটা এরকম হতো, ভি ইন্টু ডিভি ডিএক্স, ভি ইন্টু ডিভি ডিএক্স ইকুয়ালস টু মাইনাস জি লিখতে হতো, যেহেতু নিচের দিকে পড়ছে, ভি ইন্টু ডিভি ডিএক্স সমান মাইনাস জি লিখে পুরো অঙ্কটাকে করে যেতে হতো, ঠিক আছে? তোরা চাইলে সেটাও করতে পারিস, কোনো অসুবিধা নেই। দেয়ারফোর আমি লিখেই দিচ্ছি, দেয়ারফোর ইকুয়েশন অফ মোশন of the particle at p is, কি হয়ে যাবে সেক্ষেত্রে? v into dv dx, v into dv dx equals to minus g হবে, ঠিক আছে, মাইনাস জি, বিকজ নিচের দিকে পড়ছে অ্যাক্সিলারেশনটা, সেটা মাইনাস জি হবে। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে v dv equals to minus g, the constant dx, তার মানে হয়ে গেল কত? v স্কয়ার বাই 2 equals to minus g into x প্লাস একটা কনস্ট্যান্ট c1। এখন ইনিশিয়ালি বলা আছে, ইনিশিয়ালি এট কোথায়? এট এ, এইখানে আমরা এটা অ্যাপ্লাই করি। ইনিশিয়ালি এট এ এক্সটা হচ্ছে কত? এক্সটা হচ্ছে আর,
আর ভিটা কত? ভিটা হচ্ছে ক্যাপিটাল ভি। ইনিশিয়ালি অ্যাট এইচ, এক্সটা হচ্ছে আর, আচ্ছা এখানেও তো স্মল এইচ জিরো হয়ে যাচ্ছে তাই তো, এখানে তাহলে আর প্লাস এইচ কর। ইনিশিয়ালি অ্যাট এক্স ইকুয়ালস টু, এখানে আমি যেহেতু নাম টাম দিন, নাম আর দিচ্ছি না আমি ব্যাপারটাকে, অ্যাট আর প্লাস স্মল এইচ, যখন আর প্লাস স্মল এইচ হবে তখন ভেলোসিটি জিরো হবে। তার মানে আমরা পেয়ে যাচ্ছি কত? দিস ইমপ্লাইজ 0 equals to minus g into r plus h plus c1, তার মানে c1 equals to হয়ে গেল g into r plus small h. Therefore v square by 2 equals to minus g into r plus মানে gx plus g into r plus small h. ওকে, তো আমাদের আবার বলে দিয়েছে when এবার আমাকে কি বলেছে, x at a, যখন এক্সটা কত, এক্সটা হচ্ছে আর, তখন স্মল ভিটাকে ক্যাপিটাল ভি বলা আছে, স্মল ভিটাকে বলা আছে ক্যাপিটাল ভি। তাহলে দেয়ার ফোর, তাহলে এখানে যদি বসাই আমরা কি পেয়ে যাবো, ভি স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু মাইনাস জি আর, এটাকে ভেঙে দিলে হচ্ছে প্লাস জি আর প্লাস এইচ, মানে জি এইচ। তাহলে কি আসছে বল, ভি স্কোয়ার ইকুয়ালস টু 2gh আসছে তো? হ্যালো, হ্যাঁ, তাহলে দেয়ার ফোর, আবার ওদিকে আমরা পেয়েছি কত, আবার এখান থেকে যদি ভাবিস, এখান থেকে ফ্রম 2 তেও তো একই কন্ডিশন বলা আছে, also putting x equals to r, small v equals to capital V, ইন্টু, এটা কিছু নাম্বারিং করে রাখ 3, ইন্টু উই গেট, আমরা কি পাবো, ওখানে পেয়ে যাবো হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল, ক্যাপিটাল ভি স্কোয়ার ইকুয়ালস টু কত ছিল বল, 2g r স্কোয়ার, হ্যাঁ 2g r, ইন্টু 1 তার মানে বাই এক্স। এক্সটা এবারে আর বলে দিচ্ছি, তাহলে বাই আর প্লাস এইচ হয়েছে। তাহলে দিস ইমপ্লাইজ, এবার ভি স্কোয়ার ভ্যালু এখান থেকে বসিয়ে দিই, তাহলে 2gh ইকুয়ালস টু 2g r স্কোয়ার, 2g r স্কোয়ার এখানে হচ্ছে 1 বাই আর মাইনাস অফ 1 বাই আর প্লাস এইচ। তাহলে দিস ইমপ্লাইজ 2 কাটবে, জি কাটবে, এইচ ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি কত, এটা হয়ে গেল হলো শুধু আর মাইনাস আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। আমাদের প্রমাণটা কি করতে হবে, 1 বাই স্মল এইচ মাইনাস 1 বাই ক্যাপিটাল এইচ ইকুয়ালস টু 1 বাই আর, এখান থেকেই চলে আসা উচিত। কত আসছে বল, হ্যালো, এইচ ইকুয়ালস টু আমরা কত, আর স্কোয়ার মাইনাস আর এইচ মাইনাস না, আর স্কোয়ার প্লাস আর এইচ মাইনাস যদি ওর রসায়ু করে দিই বাই আর প্লাস এইচ, এই আর স্কোয়ার তো কেটেই গেল, তাহলে কত হয়ে যাচ্ছে, তাহলে আর প্লাস এইচ বাই আর এইচ এসে গেছে প্রমাণ 1 বাই এইচ, তার মানে হচ্ছে 1 বাই ক্যাপিটাল এইচ প্লাস 1 বাই আর ইকুয়ালস টু 1 বাই স্মল এইচ, ওদিকে নিয়ে নে 1 বাই স্মল এইচ। এটা পরীক্ষার সময় প্র্যাকটিস না করা থাকলে এইসব অঙ্কগুলো কিন্তু না পাওয়ার কোনো চান্সই নেই, ক্যালকুলেশন আটকে যাবে। যদি প্র্যাকটিস ভালো করে না থাকে, শুধু একবার করে রাখবো তাহলে কিন্তু হবে না।
বোঝা গেছে? হ্যাঁ ওই ক্যাপিটালটা দুজনের জন্যই কমন। যদি ভ্যারিয়েবল ভেলোসিটি নিয়ে যা ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন নিয়ে গেলে তখনও বলেছে ভি ভেলোসিটি নিয়েই চলেছে। আর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন যদি স্মল জি নিয়েও যায় থ্রু আউট দি মোশন, সেক্ষেত্রেও বলেছে ক্যাপিটাল ভি ভেলোসিটি নিয়েই পার্টিকেলটাকে ছোড়া হয়েছে। ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, বোঝা যখন গেছে এই অঙ্কটা পর সব ইয়ারে এসছে দেখতেই পাচ্ছি, সেখানে একবার করে লেখা আছে, অনেকবারই এসছে গুলো। কি বলেছে বল কোয়েশ্চেনটা? show that the time of descent to a center of force, the force varying inversely as the square of the distance from the center. ঠিক আছে, তো বলার আর কিছু দরকার নেই, এতক্ষণ না বললেও সেটাই করেছি। স্কোয়ার অফ দি ডিস্টেন্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনালি বলা হয়েছে। through the first half of its initial distance is to that through its last half as pi by 2 pi plus 2 is to pi minus 2। কিছুই না, একটা ডিস্টেন্স বলা হয়েছে, সেই ডিস্টেন্সটার হাফ পর্যন্ত যেতে এবং প্রথম হাফটুকু যেতে যে টাইম লাগছে, লাস্ট হাফটুকু যেতে যে টাইম লাগছে, ওকে, এই যে টাইম যে লাগছে সেই টাইমগুলো ডিফারেন্স, মানে টাইমটা কি অনুপাতে রয়েছে, পাই প্লাস 2 is to পাই মাইনাস 2, এইরকম রেশিওতে রয়েছে। বোঝা গেছে? ডিসেন্ট মানে কি? ডিসেন্ট মানে হচ্ছে তোর টাইম অফ ডিসেন্ট, মানে পৌঁছানো অ্যাকচুয়ালি সেন্টার অফ কোথায়? ফোর্স। হ্যাঁ, কি নিচ থেকে উপরে যাবে নাকি উপর থেকে নিচে? নিচে, উপর থেকেই নিচে। ঠিক আছে, টাইম অফ ডিসেন্ট মানে হচ্ছে তোর যখন পার্টিকেলটা নিচের দিকে এসে পড়বে, পৃথিবী পৃষ্ঠে ও এসে পড়বে। পড়েছে। ওই কি সব ছিল না ছোটবেলায় পড়েছিলাম, পতনের সময়কাল, ওই সব বোধহয়। হ্যাঁ, অবাধে পতনশীল বস্তু। হ্যাঁ হ্যাঁ ওই। ঠিক আছে, আমি ডাইরেক্ট ইকুয়েশন অফ মোশন থেকেই বলছি, ডাইরেক্ট ইকুয়েশন অফ মোশন দিয়েই বলে দিচ্ছি এটা আমি। তাহলে এখানে লিখ, ওই ছবি টবি এঁকে একটু লিখতে হবে। equation of motion of the particle, equation of motion of the particle at p is, equation of motion of the particle at p is, at p is কি হবে, v into dv dx, v into dv dx equals to minus mu by x square, মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার, তার মানে ওই একই ভি ডিভি কর, তাহলে মাইনাস মিউ ডিএক্স বাই এক্স স্কোয়ার, বোথ সাইড ইন্টিগ্রেশন কর। একই টাইপের বলে আমি ইয়ে করছি না, লাস্টের দিকটা দুটো ডিফারেন্স, মানে জাস্ট রেশিওটা বার করতে বলেছে। এটা করলে মিউ বাই এক্সই হচ্ছে প্লাস সি ওয়ান। এবার আমাদের ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে একটা। ঠিক আছে, ইনিশিয়ালি আমাদের কি বলেছে, পার্টিকেলটা বলেছে যে যে উপরের উচ্চতা থেকে নিচের দিকে যখন পৌঁছে, উপরের উচ্চতায় হচ্ছে ডিস্টেন্স, মানে ইয়েটা ভেলোসিটিটা হচ্ছে জিরো, উপরের উচ্চতায় যে ভেলোসিটি সেটা হচ্ছে জিরো। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি at x equals to, ও যে কোনো একটা ডিস্টেন্স তুই ধরে নি, ধর এই ডিস্টেন্স, আমি এই ডিস্টেন্স বা তোর এইচ ডিস্টেন্স at x equals to, লেট লিখে রাখ, লেট, এখানে রেডিয়াস অফ দি আর্থ কিছু বলা নেই, লেট আর বি দি রেডিয়াস
of the earth. Let r be the radius of the earth. Okay. Now if the initial distance রেডিয়াসটা লাগবে না আমাদের, if the initial distance be small h, then at x equals to small h, at x equal to small h, v equals to 0. Therefore from 1 আমরা কি পাবো, 0 equals to mu by h plus c1। ঠিক আছে, তাহলে c1 equals to minus mu by h, তাহলে therefore 1 becomes v square by 2 equals to mu by x minus of mu by h, তাহলে v square by 2 equals to mu, কমন নিলে 1 by x minus 1 by h, h minus x by x, এরকম মানে hx এরকম কিছু একটা আসছে। তাহলে this implies v square equals to 2 mu into 2 mu by h, তার বাইরে বার করে দিলাম h minus x by x টাকেই রাখলাম। তাতে কি হলো, this implies যখন v করছি তাহলে root over 2 mu by h as a constant বাইরে থাকুক into root over h minus x by x, যেহেতু পার্টিকেলটা নিচের দিকে পড়ছে তাই মাইনাস দিয়ে দিলাম। ওকে, তারপরে dx dt equals to minus root over 2 mu by h root over h minus x by x, এবার ইন্টিগ্রেশন করতে হবে। dt equals to তাহলে minus h by 2 mu integration root over x by h minus x dx, এটা ধরলাম আমি। এইবার এটা করার সময় দুটো করে আমাদের ইয়ে লাগবে, এটা যখন করতে যাবি তো দুটো লিমিট নিতে হবে। তাই জন্য আমি এটা যেটা করছি এখানে লিমিট ছাড়া করব, এটাকে আমি কনস্ট্যান্ট বসিয়ে কনস্ট্যান্ট ভ্যালু দিয়েই করব, c2 আসবে। কেন এটা আসবে আমি বলি একবার, সেটা হচ্ছে তোর আমি যদি এখানে একবার বলেছে প্রথম হাফ যেতে কতটা, পরের হাফ যেতে কতটা, তো প্রথম হাফ পরের হাফ এই সমস্ত করতে গেলে কিন্তু দুবার লিমিট বসিয়ে করতে হবে। ঠিক আছে, 4টে লিমিট বসবে, তার থেকে ভালো কথা তোরা যদি কনস্ট্যান্ট বসিয়ে একবার বের করে নিয়ে তারপর সেখানে দুবার ভ্যালু বসিয়ে দিস তাহলে হয়ে যাবে। তো সেটাই করি এটাতে। ঠিক আছে, এটা এই মেথডটার সঙ্গে হ্যাবিচুয়েট থাকতে পারবি, তাহলে যে কনস্ট্যান্ট হিসাবে বের করে তারপরে লিমিট কি করে বসাবি। তো আমি এখানে কোনো লিমিট দিচ্ছি না, ডাইরেক্ট করছি, কনস্ট্যান্ট দিয়ে আসবে। তাহলে এটা তাহলে t ইকুয়ালস টু মাইনাস রুট ওভার h বাই 2 মিউ। এই ধরনের ইন্টিগ্রেশন করার সময় আমাকে সাইন থিটা কস থিটা দিয়ে করতে হয়, সেটা তোরা জানিস। লেট x ইকুয়ালস টু h মাইনাস x যেহেতু আছে তো হয় h cos স্কয়ার থিটাও ধরা যায়, h সাইন স্কয়ার থিটাও ধরা যায়, যে কোনো একটা। আমি h ধর সাইন স্কয়ার থিটা যদি ধরি তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে এখানটাতে উপরে হয়ে গেল h সাইন স্কয়ার থিটা আর নিচে হয়ে গেল h 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে h কেটে যাবে, আবার dx টা বার কর। তাহলে dx কত হচ্ছে, dx ইকুয়ালস টু হচ্ছে 2h সাইন থিটা cos থিটা d থিটা। ঠিক আছে, তাহলে দিস ইকুয়ালস টু মাইনাস রুট ওভার h বাই 2 মিউ, তো সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে এটা।
2h sin theta cos theta d theta cos theta কেটে যাবে, তাহলে মাইনাস এখানে একটা 2h আছে, এখানে একটা 2 এরকম কিছু একটা হয়ে রয়েছে, √h রয়েছে, আবার নিচে একটা 2 রয়েছে, ঠিক আছে। তাহলে কত হবে এটা, এটা যাই হোক তো চলে আসছে কত, h টু দি পাওয়ার 3/2, মানে h√h লিখে রাখছি, পরে কি হবে দেখা যাবে। আর এখানে 2 আছে, নিচে 2, তার মানে h এরকম লিখতে পারিস। এটা ঠিক হচ্ছে নাকি দেখবি, 2h/μ, ঠিক আছে এটা। আচ্ছা দাঁড়া, আমার 2h এর করার দরকার নেই, বুঝলি, h/μ রাখ, কারণ আমার তো এখানে 2 sin square theta দরকার, অত 2 ওখানে লাগবে, এখানে 2 থাকবে, তাহলে কত হচ্ছে, 2 sin square theta মানে কি বল, 1 minus cos 2 theta. এবার ইন্টিগ্রেশন কর, প্লাস কোন একটা কনস্ট্যান্ট c1, কোন একটা কনস্ট্যান্ট থাকবে c1, c1 না c2 হয়েছে। এইবার আমাদের দুটো কোশ্চেন করতে বলেছে, লে এইখানটাতে হয়েছে, এবার দুটো ভ্যালু বসাবো, তাহলে দুটো টাইম বেরিয়ে যাবে, সেই টাইম দুটো রেশিও করে দিলেই হয়ে যাবে। ইফ capital T1 be the time taken by the particle for the first half of small h, then x varies from pi/2 to pi/4, x varies from pi/2 থেকে pi/4, ওকে। কেন দেখ, যখন ফার্স্ট হাফ অফ দি পার্টিকেল হচ্ছে, ফার্স্ট হাফ করার সময় কেন এরকম হচ্ছে দেখ, ইন দিস কেস প্রথম প্রাথমিক অবস্থা এক্সটা কত, এক্সটা তো এইচ, প্রাথমিক অবস্থা এক্সটা কত এইচ, x ইকুয়ালস টু এইচ থেকে x ইকুয়াল টু 0 তে এসছে, x ইকুয়াল টু এইচ থেকে x ইকুয়াল টু ধর, আচ্ছা 0 তে না, h/2 তে এসছে, তাই তো। এবার নিজেই বল, x ইকুয়াল টু যদি এইচ হয় তাহলে কি হচ্ছে, h ইকুয়ালস টু x এর ভ্যালু কত, হ্যালো, x এর ভ্যালু কত ধরেছি, h sin স্কয়ার থিটা, তো তার মানে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, sin থিটা ইকুয়ালস টু pi/2, আর এটা হচ্ছে h sin স্কয়ার থিটা, হাফে এসছে বলে h/2, তার মানে হচ্ছে h/2, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/2, তাহলে sin থিটা ইকুয়ালস টু, এটা কি লিখলাম, আর এটা হচ্ছে 1/√2, বোঝা গেছে, একদম না বোঝার কিছু নেই, পুরোটা একদম লিখে দিলাম। তাহলে therefore কত নম্বর হবে, 2 নম্বর হবে বোধহয়, তাহলে therefore from 2 এটা একটু অন্য কায়দায় করছি ব্যাপারটা, নাহলে কিছু খাটনি পারবে না এরকম ভাবে না করলে। ফ্রম 2 আমরা কি করছি, ওদিকে স্মল টি হয়ে রয়েছে, স্মল টি তার মানে হয়ে গেল 0 থেকে t1, হাফ আসতে টাইম লাগছে,
আর এখানে ইকুয়ালস টু ধরে নিচ্ছি আমি, আর ওদিকে কত রয়েছে রুট ওভার তাড়াতাড়ি বল, এইচ ইন্টু কত আছে এইচ বাই 2 রুট মিউ, এইচ বাই রুট 2 মিউ সঙ্গে কত মাইনাস হবে না একটা? কোথায় ছিল মাইনাস? হ্যাঁ মাইনাস তো হবেই, মাইনাসটা ধর বসালাম, তাহলে কত ছিল থিটা মাইনাস সাইন 2 থিটা বাই 2, যেহেতু আমি এখানে এখন লিমিট বসাবো পাই বাই 2 থেকে পাই বাই 4, তাই জন্য কোনো কনস্ট্যান্ট লেখার দরকার নেই, এটা প্লেন ভাবে করে কনস্ট্যান্ট জাস্ট লিমিটটা দিয়ে করছি। তাহলে এবার t1 টা বের করে, নাহলে এই ইন্টিগ্রেশনই ডবল 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 করতে হবে। তো মাইনাস এইচ রুট ওভার এইচ বাই 2 মিউ, পাই বাই 4 বসা, পাই বাই 4 মাইনাস হাফ সাইন পাই বাই 2 মানে হাফ ইন্টু 1, আবার মাইনাস দিয়ে মাইনাস পাই বাই 2 প্লাস 0 হয়ে যাবে, পাই বাই 2 বসলে সাইন পাই এসে যাবে, 0 হয়ে যাবে। হয়েছে? কত হচ্ছে বল এটা? হ্যালো, কত হলো? মাইনাস যদি কমন নিই তাহলে পাই প্লাস 2/4 এসে গেছে, পাই প্লাস 2 কিন্তু এসে গেছে। এবার লাস্ট হাফ, let t2 be the time, এগুলো কমন আসবে, সব কেটে যাবে, পরের বারের জায়গায় শুধু এখানে মাইনাস আসবে। t2 be the time taken by the particle for the last half, then x varies from আচ্ছা আগের কথা না ঠিক হয়নি, x varies from কেন, x varies from এখানে একটু ঠিক করতো, এটা তো x ভ্যারি করছে না, x varies from h to h by 2, that is বলে লেখ, that is x টা তো h থেকে h by 2, that is theta varies from pi by 2 থেকে pi by 4, তাই তো? হ্যালো, তাহলে x varies from h by 2 to 0, that is theta varies from pi by 4, 0 তে কত 0, তাহলে therefore from 2 কি পাওয়া যাচ্ছে, ওদিকে হচ্ছে স্মল t, 0 থেকে ক্যাপিটাল T2, 0 থেকে ক্যাপিটাল T2, না ঠিকই তো, 0 থেকে ক্যাপিটাল T2 ধরবো, ইকুয়ালস টু কত হচ্ছে মাইনাস এইচ রুট ওভার এইচ বাই 2 মিউ, এখানে ইন্টিগ্রেশনের মধ্যে কত থাকে থিটা মাইনাস সাইন 2 থিটা বাই 2, পাই বাই 4 থেকে 0, পাই বাই 4 থেকে 0, তাহলে কত হলো T2 ইকুয়ালস টু এটা হয়ে গেল হচ্ছে 0ই থাকবে পুরোটা, মাইনাস পাই বাই 4 প্লাস 1, তাই তো? না একটা হাফ থাকছে,
এখানটা একটা হাফ হবে, তাই না? কত লিখছি? আচ্ছা, -π/4 আর এটি যখন করছি সেটা হচ্ছে প্লাস হাফ। এবার ঠিক আছে, এখানে π/4 বসালে π/2 হয়ে 1 হয়ে যাবে, আর এই হাফটার জন্য একটা হাফ থাকছে, আর মাঝখানে তো লিমিট বসানোর সময় মাইনাসে হবে, সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে এখানটাতে। তাহলে বল কত হলো? t2 ইকুয়ালস টু h√h/2 μ হাফ, মানে হচ্ছে তোর π/4 মাইনাস হাফ, তার মানে হচ্ছে h/2 μ π-2/4, therefore t1:t2 equals to এখানে কত হচ্ছে h into h/2 μ π plus 2/4, এগুলো সব কেটে যাচ্ছে, তো কত হলো? ঠিক আছে, হ্যালো, হ্যাঁ ঠিক আছে। থাক আজকে এতটা, আবার নেক্সট দিন হবে। হুম হুম।